আপনি তো মুর্শিদাবাদে বড় হয়েছেন, মুর্শিদাবাদে বড় হয়েছেন। মুর্শিদাবাদে জন্মেছি, বড় হয়েছি, পড়াশোনা করেছেন, কলেজ পর্যন্ত মুর্শিদাবাদে পড়েছি। হ্যাঁ, সেই সময় আপনার দেখা মুর্শিদাবাদে সরস্বতী পূজা হতো না? হতো, আমাদের স্কুলেও হতো। স্কুলে হতো, আপনি যেতেন? হ্যাঁ, সরস্বতী পুজো আমি গিয়েছি। তাহলে আজকে বাংলায় এই সরস্বতী পুজো নিয়ে এত কথাবার্তা কেন? দেখুন, এখন মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে রাজনৈতিক নেতারা তাদের দলে টানতে চাইছে, তার জন্যে এই বিভাজন। না হলে আমার দেখুন, যে বইটা আমি প্রথম সাহিত্য পুরস্কার পাই বাংলায় হিন্দু মুসলমান সম্পর্কের জন্য, তার ভূমিকায় আমি লিখেছি যে আমার আনন্দ কাকা বা আমার গোপাল দাদু সে আমার বাবার ক্ষতি করবে অথবা আমার বাবা তাদের ক্ষতি করবে, এটা আমাদের মনে কখনো আসেনি। সব পাল্টে গেল। হ্যাঁ, সব পাল্টে গিয়েছে। আমার এই গোপাল দাদুর ছেলে এখনো বেঁচে আছে, গোপাল দাদু মারা গিয়েছেন। এই কয়েকদিন আগে আমাকে ফোন করেছিলেন যে আপনি তো এইসব কথা আমাদের কথা বলেছেন, তা আমরা আছি কিন্তু এখন অবস্থাটা কীরকম হয়েছে। গোপাল দাদুর ছেলে ফোন করেছে, ছেলের নামটা আমি ভুলে গেছি, কিন্তু সে গোপাল দাদুর পরিচয় ফোন করছে, সে এখন বর্ধমানে আছে। এই বিপুল সময় আপনার কেটে গেল, আপনি একটা মুর্শিদাবাদে বিপুল সময় কেটেছেন, যেখানে আমাদের একটা সামাজিক জায়গা আলাদা ছিল, আমাদের সংস্কৃতি আলাদা ছিল। সেই সংস্কৃতির মধ্যে হিন্দু মুসলিম এই ব্যাপারগুলো অতটা লাগতো না। দেখুন, আমি তো আমার বইয়ে এটা লিখেছি যে গোপাল দাদু আমার বাবারা একই মাঠে কাজ করতেন, আনন্দ কাকার একই মাঠে কাজ করতেন। ফারাক শুধু হতো ঈদের দিন আমার বাবা নয় ঈদ পড়তে যেতেন, সেখানেও আনন্দ কাকা গোপাল দাদুরা যেতেন, আমাদের বাড়িতেও আসতেন। বা পুজোর সময় তারা দুর্গা পুজো তারা পুজো করতে যাচ্ছেন, আমরাও যেতাম তাদের বাড়িতে। তো একটা ফারাক আছে যে তারা পুজো করেন, আমার বাবারা ঈদ পড়তে যান, মানে সংস্কৃতিতে ফারাক, সংস্কৃতিগত ফারাক। কিন্তু তবুও একে অপরের ক্ষতি করবে এটা আমাদের কোনো ভাবনা ছিল না। আমি বলছি কি স্যার, এই যে হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রে যেটা হলো, যে কে খুন করবে, তাকে মারবে, এটা আমরা ভাবিনি। হ্যাঁ, একজন মুসলমান, কিংবা শামশেরগঞ্জে যেটা হলো, হিন্দুদের বাড়ি সেটাকে চিহ্নিত করে মার্ক করে সেগুলোকে গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। সেটা করলো রাজনৈতিক নেতারা, এবং পুলিশকে 10 ঘন্টা 12 ঘন্টা ধরে কল করার পর পুলিশ এলো না। পুলিশের দোষ নয়, এটা পুলিশের দোষ হচ্ছে পুলিশ মন্ত্রীর, যিনি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন এবং যিনি এই যে বেলডাঙ্গায় মবের বলছেন যে আমার হাতে কিছু নাই, আমি তো কিছু করিনি। হ্যাঁ, বললেন উনি যে শুক্রবার দিন ওরা তো যাবেই, আমার হাতে কিছু নেই। আমার এটাও আপনার থেকে জানার ছিল যে শুক্রবার দিন কি আগুন জ্বালানোর তাণ্ডব করার ছাড়পত্র পাওয়া যায়? আজ বাদে কাল সাধারণতন্ত্র দিবস, আমরা গণতন্ত্রের কথা বলি, আর সেখানে দাঁড়িয়ে আমরা এই কথাগুলো কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন? আপনারা অর্থটা হচ্ছে একসঙ্গে নামাজ পড়া, ঠিক? তো শুক্রবারের দিন মসজিদে একসঙ্গে হয়, তারা নামাজ পড়ে আবার ডিসপাস করে যায়। তো তার সঙ্গে এই রাস্তা আটকানো তো স্যার ল অ্যান্ড অর্ডারের ব্যাপার। আর আপনি যে প্রার্থনার কথা বলছেন সেটা একটা বিশ্বাসের উপর। হ্যাঁ, দুটো যখন একটা অ্যাডমিনিস্ট্রেশনে মিশে যায় তখন তো ডেঞ্জারাস একটা ককটেল তৈরি হয়। আপনি আইপিএস হিসেবে আপনি হয়তো মসজিদে বা মন্দিরে প্রার্থনা করলেন, আপনি জুতো পরে তারপরে যখন রাস্তায় এলেন তখন তো আপনি অ্যাডমিনিস্ট্রেটর। একদম। আমি যখন ইউনিফর্ম পরে নিলাম তখন আমি হিন্দু নই, আমি মুসলমান নই, তখন আমি একজন ল এনফোর্সিং অফিসার। যখন তদন্ত করি তখন আমি ইনভেস্টিগেটর। তখন আমার মা বাবাকে আমি চিনি না, আমার শত্রু বন্ধুকে আমি আলাদা করি। একদম একদম একদম, এটাই হওয়া উচিত, এটাই আমরা দেখে এসেছি, জেনে এসেছি। কিন্তু এখন সেটা হচ্ছে কি স্যার? এখন সেটা হচ্ছে না, কারণ যিনি পুলিশ মন্ত্রী তিনি নিষ্ক্রিয় থাকতে বলছেন, তিনি কখনো কখনো অ্যাক্টিভ হতে বলছেন। আরে তিনি কি করে বলেন যে আমার কিছু করার নেই? তিনি পুলিশ মন্ত্রী, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, পুলিশ স্টেটে, তো পুলিশ কন্ট্রোল করবেন। পুলিশের শুধু ইউনিফর্ম পরা পুলিশ নয়, পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, তাদের কাছে খবর থাকবে যে কারা রাস্তা আটকাবে, কারা রেল আটকাবে, কারা গন্ডগোল করবে। তো আগে থেকে তো এই যে ধরুন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।